10 কিংবা 12 বছরের ফুলের মতো পবিত্র মেয়েটি। শিশু মনের নিষ্পাপ এই হৃদয়কে প্রলোভন দেখিয়ে ডাকা হলো বড় বড় মনীষীদের মাঝে। সরল বিশ্বাসে ললিতা এক্সপ্রেস প্লেনে চড়ে বসল মেয়েটি। কিন্তু সে জানত না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং পাপের এক গোপন সাম্রাজ্যে নিয়ে যাচ্ছে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল সেন্ট জেমস। দ্বীপটি দেখতে দুনিয়াবি জান্নাতের মতোই, চারিদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে গেল। সে দেখল টিভির পর্দায় যাদের সে হিরো হিসেবে দেখেছে, নোবেল বিজয়ী বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছে। কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে এক আদিম পৈশাচিক ক্ষুধা। মেয়েটি চিৎকার করে বলেছিল, আমি মায়ের কাছে যাব। কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের গর্জনে আর শ্যাম্পেনের বোতল খোলার শব্দে। তাকে বলা হতো, চুপ থাকো, এরা এই পৃথিবীর ঈশ্বর, এদের সেবা করাই তোমার কাজ। হিরো বা রোল মডেল ভেবে যাদের পোস্টার আমরা নিজেদের ঘরের দেয়ালে টাঙিয়ে রেখেছিলাম দিনের পর দিন, তারাই এই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে খেয়েছে। বলছিলাম পেডোফাইল আইল্যান্ড বা আইল্যান্ড অব সিনের কথা, যার আসল নাম লিটল সেন্ট জেমস। অবশ্য এই দ্বীপটাই এপস্টিন আইল্যান্ড নামেও পরিচিত। কিন্তু দ্বীপের এমন জঘন্য নিকনেম থাকার কারণ কি? এর উত্তর জানতে হলে প্রবেশ করতে হবে উন্নতির চরম শিখরে থাকা সো কল্ড গণতন্ত্র, মানবাধিকার আর নারীবাদের আইডল পশ্চিমা সাম্রাজ্যের কালো অধ্যায়গুলোতে। মনে আছে 2009 সালের মেক্সিকোর সেই মডেল হতে চাওয়া নারীর কথা, যে হঠাৎ করে একদিন কোথা থেকে যেন এসে ভয়ার্ত কণ্ঠে বলেছিল, তারা খুন করেছে, তারা মানুষের মাংসও খেয়েছে। গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ নামের 21 বছর বয়সের সেই তরুণীটির আর কোনো হদিস পাওয়া যায়নি সেই দিনের পর থেকে। আজ প্রায় 17 বছর পর তার কথাগুলোকে স্মরণ করছে সারা বিশ্ব। কিন্তু কেন? উত্তর পাওয়া যায় সাম্প্রতিক সময়ে প্রকাশিত এপস্টিন ফাইলসে গা শিউরে ওঠার মতো বিষয়গুলো যখন সকলের সামনে আসে। কে এই এপস্টিন? 1953 সালে ইহুদি পরিবারে জন্ম নেয়া জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন কিভাবে সাধারণ মানুষের কাতার থেকে উঠে এসে এক অন্ধকার সাম্রাজ্যের বিশাল নেটওয়ার্কের মালিকে পরিণত হলো, সেটারই কিছু নথিপত্র পাওয়া যায় এপস্টেইন ফাইলে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা দুরন্ত এপস্টেইন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স সায়েন্স বিভাগে ভর্তি হয়ে গ্রাজুয়েশন সম্পূর্ণ না করেই 1974 সালে এক স্কুলে শিক্ষকতা শুরু করে, যেখানে খুব হাই প্রোফাইল লোকজনের সন্তানেরা পড়াশোনা করত। সেখান থেকেই বিয়ার স্টার্নস কোম্পানির সিইওর সাথে এপস্টেইনের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে শিক্ষকতার পেশা ছেড়ে সেই কোম্পানিতেই যোগদান করে এপস্টেইন। স্টক ব্রোকার হিসেবে যুক্ত হলেও অল্প সময়ে খুবই সফল হয়ে ওঠে এপস্টেইন। শেষ পর্যন্ত সেই কোম্পানির লিমিটেড পার্টনার বনে যায় সে। কোম্পানিতে যোগদানের সময় এপস্টেইনের রেজুমিতে ডিগ্রি থাকার ভুয়া দাবিটি প্রকাশ করা হলেও বসের মেয়ের সঙ্গে সম্পর্কের বদৌলতে সে বরখাস্ত হওয়া থেকে বেঁচে যায়। পরবর্তীতে দুর্নীতির অভিযোগও সামনে আসলে জেলখানায় কিছুদিন শাস্তি পাওয়ার পর চাকরি ছেড়ে দেয় সে। 1981 সালে জেফ্রি নিজের একটি কনসালটেন্সি ফার্ম খোলে, যা মূলত সেই সব লোকের টাকা ফেরত এনে দিত যাদের সম্পত্তি প্রতারকদের হাতে চুরি হয়ে গিয়েছিল। সে এমন টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছিল যা কোনো সাধারণ ব্যবসায়ীর পক্ষে ফেরত আনা সম্ভব ছিল না। এরপর বন্ধু স্টিভেনের সঙ্গে পঞ্জি স্কিমের ব্যবসা দাঁড় করিয়ে প্রায় $460 মিলিয়ন আত্মসাৎ করে সে। কিন্তু স্টিভেন হাফেনবার্গ ধরা পড়লেও কোনো এক অজানা কারণে এপস্টেইনের বিরুদ্ধে কখনো কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। এরই মাঝে সে আর্থিক ব্যবস্থাপনা সংস্থা জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করে। তার কোম্পানি ধনীদের ওয়েলথ ম্যানেজমেন্ট, বিভিন্ন ব্যবসায়ী পরামর্শ, ট্যাক্স রিলেটেড সুবিধা দিয়ে থাকত। আশ্চর্যের বিষয় হলো, এমন সাধারণ কাজের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার পেমেন্ট পেত সে। তার ক্লায়েন্টদের মাঝে বহুল পরিচিত একজন ছিলেন লেস ওয়েক্সনার। ওয়েক্সনার এপস্টেইনকে তার সম্পদ ও ব্যবসায়িক বিষয়গুলোতে সম্পূর্ণ পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করে ওয়েলথ ম্যানেজমেন্টের দায়িত্ব দেন। কিন্তু যখন এপস্টেইনের গুরুতর অপরাধগুলো সামনে আসা শুরু করে, তখন ওয়েক্সনার থেকে অভিযোগ আসে প্রাপ্ত ক্ষমতার সুযোগ নিয়ে কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাৎ করেছে এপস্টেইন। যদিও ওয়েক্সনার নিজ থেকেই অনেক দামি দামি বাড়ি গাড়ি উপহার দিয়েছিল তাকে। এসব ছাড়াও জেফ্রির আরও কিছু ব্যবসায়িক সংস্থা ছিল যা কয়েক শত মিলিয়ন, এমনকি বিলিয়ন ডলার পর্যন্ত আয় করেছে। কিন্তু জেফ্রির বেশিরভাগ কোম্পানির ক্লায়েন্টদের তথ্যাদি খুব হাইলি সিকিউরড ছিল। এসব প্রতিষ্ঠানের আড়ালে সে কী কী করত তা খুব শীঘ্রই জানতে পারবো আমরা।
এসব করতে করতে সে গড়ে তোলে তার বিশাল এক নেটওয়ার্ক। বড় বড় মুখ সকলেই তার পরিচিতির লিস্টে চলে আসতে থাকে। কেউ কেউ আবার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে তার। 1998 সালে লিটল সেন্ট জেমস দ্বীপটি ক্রয় করে জেফ্রি। এই নেটওয়ার্কের পেছনে তার নিজস্ব কঠোর পরিশ্রমই শুধু ছিল না, ছিল আরও অনেকের অবদান। জেফ্রি 1980-র মাঝামাঝি সময়ে অনেক বেশি আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে যাতায়াত করত। তখন তার কাছে ছিল একটা অস্ট্রিয়ান পাসপোর্ট, যেখানে তার ছবি থাকলেও নাম ছিল ভুয়া, এবং বাসস্থান দেখানো ছিল সৌদি আরব। 2017 সালে একজন সাবেক সিনিয়র হোয়াইট হাউস অফিসিয়ালের বরাতে জানা যায়, আলেকজান্ডার অ্যাকোস্টা ট্রাম্পের প্রথম ট্রানজিশন টিমের ইন্টারভিউয়ারদের বলেছিলেন, আমাকে বলা হয়েছিল এপস্টেইন ইন্টেলিজেন্সের লোক। এই সময় এপস্টেইনের একজন ক্লায়েন্ট ছিল সৌদি ব্যবসায়ী আদনান খাশোগি, যিনি 1980-র দশকে ইরান কন্ট্রা কেলেঙ্কারিতে ইসরায়েল থেকে আমেরিকান অস্ত্র ইরান পাচারের মধ্যস্থতাকারী ছিলেন। এছাড়া অবৈধ দেশ ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াহুদ বারাকের সঙ্গেও তার সখ্যতা ছিল বেশ ভালো। এমনকি রিসেন্ট নথিগুলোতে বারাকের গুরুত্বপূর্ণ কিছু প্রজেক্টে এপস্টেইনের উল্লেখযোগ্য অবদান রাখার বিষয়টিও সামনে এসেছে। শুধু তাই নয়, এপস্টেইনের এক মেইলে দেখা যায় সে বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে ইউএস প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী কাজ করেছে, যা সফলও হয়েছে। আশ্চর্যের বিষয় না? সে যে একটি বিশেষ মহলের হয়ে কাজ করছিল তার আরও প্রমাণ মেলে যখন এপস্টেইন ফাইলে নাম থাকা ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন যে ব্রিটিশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য এপস্টেইনকে পাচার করেছিল তা সামনে আসে। একটি মেইলে জেফ্রির গুপ্তচরের কথাও এসেছে, যে মিশন সম্পন্ন করার পর ধরা পড়ে যায়। এতক্ষণ আমরা জেফ্রি এপস্টেইনের সামান্য কিছু কেলেঙ্কারির নমুনা দেখেছি, কিন্তু আসল অপরাধ তো এখনও জানা বাকি। এপস্টেইন আইল্যান্ড ছিল অপরাধের এক বিশাল রাজ্য। কি কি অপরাধ, কত ধরনের ও কত উপায়ে অপরাধ সেখানে সংগঠিত হয়েছে তা আজও সুস্পষ্টভাবে বলা মুশকিল। সেখানে সে বড় বড় সেলিব্রিটি, ধনী ব্যক্তিবর্গদের জন্য বিভিন্ন পার্টির আয়োজন করত। স্টিফেন হকিং থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, মাইকেল জ্যাকসন, ইয়াহুদ বারাক, ক্রিস টাকার, ইলন মাস্ক, রিচার্ড ব্রানসনি, প্রিন্স অ্যান্ড্রুর মতো ক্ষমতাশালী ব্যক্তিবর্গ ছিল তার বন্ধুর তালিকায়। জেফ্রি তার ধনী ও গণতন্ত্র, নীতি নৈতিকতার ঝান্ডা উড়ানো পাওয়ার হোল্ডার বন্ধুদের খায়েশাত পূরণ করত। আর ধনীদের খায়েশাত পূরণ করার দ্বারা যে সমাজের উঁচু স্তরে পৌঁছানো খুব সহজ, তা নিশ্চয়ই সে খুব ভালোভাবেই জানত। এই দ্বীপে নৌকা, হেলিকপ্টার এবং বিমানে করে 12 থেকে 17 বছর বয়সী মেয়েদেরকে পাচার করে এনে যৌন নির্যাতন করত সে ট্রাফিকিং পিরামিড স্কিম বানিয়েছিল, যেখানে কম বয়সী ভিকটিমদের দ্বারা অন্য মেয়েদেরকেও এই কাজে আনতে বাধ্য করত। একবার 15 বছর বয়সী এক মেয়ে সাঁতার কেটে দ্বীপ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অসহায় এই মেয়েটি ধরা পড়ে যায় এবং তাকে আটক করে রাখা হয়। এক নারী জানান, এপস্টেইন তাকে তার বাড়িতে 4টি পার্টিতে যোগ দিতে বাধ্য করে এবং পুরুষ অতিথিদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের নির্দেশ দেয় সে, যেখানে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। তার এই চক্রটি শুধুমাত্র জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক পর্যায়েও অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা। সিনেটর রন ওয়াইডেন কংগ্রেসে উল্লেখ করেন, জেফ্রির একটি একক অ্যাকাউন্ট থেকেই 4725টি ওয়্যার ট্রান্সফারের বিস্তারিত তথ্য আছে, যার মোট পরিমাণ প্রায় $1.1 বিলিয়ন। তিনি জানান, এপস্টেইন তার নারী পাচারের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত পেমেন্টের জন্য একাধিক রুশ ব্যাংক ব্যবহার করত, যেগুলো এখন মার্কিন স্যাংশনের আওতায়। জেফ্রির নিজের লিখিত একটা বই ছিল, যা তার পরিবারের অন্যতম পুরুষ ভৃত্য বা বাটলার বিক্রি করার চেষ্টা করে। সেখানে তার ভিকটিম ও ক্লায়েন্টদের নাম ওয়েল অর্গানাইজড ছিল। রন ওয়াইডেন ও জেফ্রির বাটলার স্পষ্ট করেন, এপস্টেইনের টার্গেট করা নারীদের অনেককে রাশিয়া, বেলারুশ, তুরস্ক, ব্রাজিল, সুইডেন, রোমানিয়া, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের নানা দেশ থেকে আনা হতো। ফরাসি মডেলিং এজেন্সি MC2 এর মালিক জেন লুক ব্রুনেল ছিলেন এপস্টেইনের অন্যতম এক সহকারী। তার জন্য মেয়ে সরবরাহ করত সে। এপস্টেইন ফাইলের এক নথিতে উঠে আসে, সে এপস্টেইনের জন্মদিনে একবার ফ্রান্স থেকে 12 বছর বয়সী 3 যমজ বোনকে বিমানে করে পাঠায়। এই 3 নাবালিকাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। শেষ পর্যন্ত ব্রুনেলও গ্রেপ্তার হয়, কিন্তু আশ্চর্যজনক এক অজানা কারণে 2022 সালে ফরাসি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তার মৃত্যু নিয়ে তার আইনজীবী থেকে শুরু করে প্রশাসন কেউই মুখ খোলেনি, বরং আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়। নাদিয়া মার্সিনকো নামক মডেল ও পাইলটও ছিল জেফ্রিকে নারী সরবরাহকারীদের মধ্যে অন্যতম একজন।
কিন্তু 2024 সালের পর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি, যেন সে বাতাসের সঙ্গে মিলিয়ে গেছে। ঘিসলেইন ম্যাক্সওয়েল ছিল এপস্টেইনের সবচেয়ে কাছের ও বিশ্বস্ত সঙ্গী। তার প্রতিটি অপরাধের সাথে জড়িত ছিল এই নারী। পাচার করে আনা মেয়েদের শিখিয়ে দিত কিভাবে কি করতে হবে, অবাধ্য মেয়েদেরকে শাস্তি দিত, দাসী হিসেবে মেয়েদেরকে ক্রয় বিক্রয় করত। যৌন পাচারে দোষী সাব্যস্ত হওয়া এই নারী শেষ পর্যন্ত 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। সারা বিশ্বে অ্যাপস্টেইনের কুকীর্তি সামনে আসলে তার বিরুদ্ধে থাকা সমস্ত নথিপত্র পাবলিকলি প্রকাশ করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে, কারণ অপরাধগুলো তার একার দ্বারা সংগঠিত হয়নি। এর সাথে জড়িত ছিল অনেক বড় বড় নাম, যাদেরকে সমাজের নিচু জাতির অনেক মানুষ নিজেদের প্রভুর স্থানে বসিয়েছিল। এসব নথিতে রয়েছে তার ইমেইল, সোশ্যাল মিডিয়া, হার্ড ড্রাইভের তথ্যাদি, বিভিন্ন নোট, চিঠিপত্র, ভিকটিমদের সাক্ষাৎকার, সাক্ষীদের সাক্ষ্য, অভিযোগকারীদের অভিযোগ, পুলিশ ও এফবিআই এর রিপোর্ট ইত্যাদি। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল সে ক্ষমতায় গেলে এপস্টেইনের ফাইলগুলো প্রকাশ করবে। 20 বছরের বন্ধুত্বের পর পুরাতন বন্ধুর মৃত্যুর পরে তাকে নিয়ে রাজনীতি করতেও কার্পণ্য করেনি ট্রাম্প। অবশেষে ক্ষমতায় সে আসে, কিন্তু এপস্টেইন ফাইলের বিষয়ে কি ফয়সালা হলো? বিচার বিভাগ থেকে বলা হয় এপস্টেইনের ক্লায়েন্টের কোনো তালিকা নেই। ক্ষমতায় যাওয়ার আগে এপস্টেইন ফাইল নিয়ে দেয়া ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলে এসব নাকি ডেমোক্র্যাটদের প্রতারণার ধারাবাহিকতা মাত্র। এমনকি ট্রাম্প বিষয়টিকে বোরিং বলেও এড়িয়ে চলতে থাকে। এরপরও বহু উত্থান পতন শেষে ইউএস কংগ্রেসে বিল উপস্থাপন করা হয় এপস্টেইন ফাইল প্রকাশের বিষয়ে, যেখানে অধিকাংশ সংসদ সদস্যই ভোট দেয় এর পক্ষে, যাকে বলা হয় এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট, যেখানে জুডিশিয়াস সিস্টেমকে আদেশ করা হয় তারা এখন এপস্টেইন সংক্রান্ত সকল নথি প্রকাশ করতে বাধ্য। অনীহা সত্ত্বেও শেষ পর্যন্ত 19 ডিসেম্বর 2025-এ কয়েক হাজার, 23 ডিসেম্বর কয়েক হাজার এবং 30 জানুয়ারি প্রায় 35 লক্ষ পেজ প্রকাশ করা হয়। এর মাঝে 1,80,000টি ছবি ও 2,000 ভিডিও ছিল। প্রকাশিত নথির মাঝেও অসংখ্য পাতায় বিভিন্ন জনের নাম, ছবি, আইডেন্টিটি, মেইল হাইড করা হয়েছে। এর পেছনের কারণ যদিও বলা হচ্ছে ভিকটিমদের প্রাইভেসি, কিন্তু ফাইলগুলো পরীক্ষা করলে ভিন্ন কিছুই মনে হয়। এখন প্রশ্ন হলো, ট্রাম্প 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাওয়ার কারণ কি ছিল? সেই যে 20 বছরের বন্ধুত্ব। 1980 সালে শুরু হওয়া বন্ধুত্ব 1990 সালে এসে খুব গভীর রূপ নেয়। নারীদের নিয়ে দুজনের অভিজ্ঞতা ছিল একই রকম। এপস্টেইনের প্রশংসা করে ট্রাম্প বলে, সে আমার মতোই সুন্দরী তরুণীদের পছন্দ করে। দুই বন্ধু প্রায় সময় একসাথে বাসায়, অফিসে, হোটেল, ক্যাসিনোতে সময় কাটাত। তারা যৌনতার এমন স্বাধীনতা ভোগ করছিল যেখানে এপস্টেইনের গার্লফ্রেন্ডকে ট্রাম্পের বাজে স্পর্শও এপস্টেইনের আনন্দের কারণ ছিল। তারা কোন নারীর সাথে কি করেছে, কিভাবে করেছে সেসব নিয়ে গসিপ করত। নথিগুলো প্রকাশিত হওয়া যে ট্রাম্পের জন্য ভালো কিছু বয়ে আনবে না তা সে খুব ভালোভাবেই জানত। আর এপস্টেইন ফাইল প্রকাশিত হওয়ার পর দেখা যায় 27 অক্টোবর 2020-এ এক লিমুজিন ড্রাইভারের সাথে এফবিআই এর একটি কল এই নথির কোনো এক কোণায় রেকর্ড হয়। সে এফবিআইকে জানায় ট্রাম্পকে নিয়ে যাওয়ার সময় সে শুনতে পায় ট্রাম্প কলে জেফরি বলে কোনো মেয়েকে অ্যাবিউজ করার কথা বলছিল। সেই ঘটনা পরে এক নারীকে বললে সেই নারী নিস্তব্ধ হয়ে যায়। তারপর জানা যায় ট্রাম্প ও এপস্টেইন মিলে তাকে ধর্ষণ করেছিল। এছাড়া এসব নথিতেই ট্রাম্প ও তার সম্পর্কিত রেফারেন্স প্রায় 38,000 বারেরও বেশি বার উচ্চারিত হয়েছে। ট্রাম্প এসব অভিযোগ থেকে বাঁচার জন্য বলেছিল তাদের মাঝে নাকি শুধুমাত্র ব্যবসায়িক পরিচিতি ছিল, সে কখনো জেফরি এপস্টেইনের বিমানেও চড়েনি। অথচ এপস্টেইন ফাইলের এক ইমেইলে দেখা যায় ট্রাম্প 8 বার বন্ধু জেফরির বিমানে চড়েছিল, যার ফ্লাইট রেকর্ডও প্রকাশ হয়েছে। যে এপস্টেইন স্বাক্ষরিত 2019 সালের এক চিঠিতে এপস্টেইন আক্ষেপ করেই আরেক যৌন অপরাধী লরেন্স জেরার্ড নাসারকে লিখছে, আমাদের মধ্যে একটা জিনিস মিল ছিল, তরুণীদের প্রতি আমাদের ভালোবাসা। আমাদের প্রেসিডেন্টও আমাদের মতোই তরুণ কচি মেয়েদের প্রতি দুর্বল, কিন্তু আমাদের শেষমেশ জেলের মেসে খাবার কেড়ে খেতে হচ্ছে। এই দুনিয়া বড়ই জালিম। মানসিকভাবে দাসত্বে লিপ্ত আমাদের এই জাতির কাছে আইন, নীতিনৈতিকতার হর্তাকর্তা, ধারক বাহকদের অন্যতম এক প্রতিষ্ঠান আমেরিকার বিচার বিভাগ। সেই বিচার বিভাগ ক্ষমতাশীলদের তাবেদারি করে এই চিঠিকে জাল বলে উড়িয়ে দিয়েছিল। এপস্টেইনের কোনো ক্লায়েন্টের তালিকা নেই বলেছিল। যাদেরকে নিরপেক্ষ থেকে কাজ করার কথা তারা ক্ষমতাসীনদের পার্সোনাল লয়ারের মতো কাজ করে গেছে। কেউ বলে এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম গুরুত্বহীন,
এসব ফাইল যাচাই করার প্রয়োজন নেই, এসব সম্পূর্ণ বানোয়াট। কিন্তু প্রকাশিত নথিগুলোতে সুস্পষ্টভাবে আমরা অনেকের নামই দেখতে পাই, অথচ এরাই একসময় বলেছিল তাদের ডেস্কেই এপস্টেইনের ক্লায়েন্ট লিস্ট রয়েছে। এখন তো এমনও দাবি করা হচ্ছে ৩৫ লক্ষ যে নথি প্রকাশিত হয়েছে এটি আসল পরিমাণের শুধুমাত্র ২%। বিপরীতে তাদের দাবি ছিল মোট ৬০ লক্ষ নথি সংগ্রহ করা গিয়েছিল। আসলে নারীর অধিকার আর মানবাধিকারের ঠিকাদারি নিয়ে সারা দুনিয়া কাঁপিয়ে বেড়ানো লোকেদের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দিনের আলোয় মুখোশ পরে সভ্যতার নাটক করা অভিনেতাদের মুখোশ খসে পড়ে রাতের আধারে। প্রকাশ পায় বিবেক আর নীতি নৈতিকতাহীন দানবদের বীভৎস সব ঘটনা। এপস্টেইন আইল্যান্ড ও তার অন্যান্য প্রপার্টিগুলোর প্রায় সব জায়গাতেই হিডেন ক্যামেরা ছিল। কেন ছিল তা হয়তো এপস্টেইনের বন্ধু ও ক্লায়েন্টদের তালিকা এবং তাদের কর্মকাণ্ড দেখলেই অনুমান করা যায়। বিভিন্ন দেশের ফেমাস অ্যাক্টর, ডিরেক্টর, মিউজিশিয়ান, কমেডিয়ান, ফিলোসফার, বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হাই প্রোফাইলড গভর্নমেন্ট এমপ্লয়ি, নোবেল বিজয়ী মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ারের সঙ্গে ছবি, কথোপকথন, সাক্ষাতের বিবরণ পাওয়া যায় এপস্টেইন ফাইলগুলোতে। কিন্তু তাদের বেশিরভাগই এসব স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। কেউ বলেছে তারা জানতো না এপস্টেইন এমন ছিল, কেউ বলেছে অল্প সময়ের পরিচিত শুধু। তাদের এমন আচরণটাই কি স্বাভাবিক না? কারণ নথিগুলোতে উঠে এসেছে এপস্টেইন ও তার ক্লায়েন্টদের অবাধ যৌনতার চিত্রগুলো, কয়েক শত শিশুর নগ্ন ছবি, রেপ, বিকৃত যৌনাচার সহ উচ্চারণ করা সম্ভব নয় এমন সব অপরাধ। ৮ বছর, ৯ বছর কিংবা ১২ বছরের বাচ্চাদেরকেও ছাড়ত না এরা। এমনকি এর চাইতেও মাইনর বাচ্চাদেরকে যৌনাচারের জন্য তারা প্রত্যাশা করত। ২০২৫ সালে আত্মহত্যা করে মারা যাওয়া ভার্জিনিয়া গ্রিফে ছিল এপস্টেইনের অন্যতম একজন ভিকটিম। এই নারী ব্রিটেনের রানী এলিজাবেথের ছেলে প্রিন্স অ্যান্ড্রুর উপরও ৩ বার ধর্ষণের অভিযোগ আনে। নথিপত্রে অ্যান্ড্রুর সঙ্গে তার ছবি এই দাবির সত্যতা নিশ্চিত করে। তার আত্মহত্যাও বহু প্রশ্নের জন্ম দেয়, কারণ সে বলেছিল সে আত্মহত্যা করার মানসিকতা রাখে না। যদি কখনো সে আত্মহত্যা করে তাহলে তা স্বাভাবিকভাবে যেন কেউ গ্রহণ না করে। একইভাবে ২০১৭ সালে এপস্টেইন কাকে যেন মেইল করে বলেছিল ১৩ বছর বয়সে ডোনাল্ডের দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ আনা নারীটি নিখোঁজ হয়ে গিয়েছিল। এমনকি কাউকে কিছু বললে এপস্টেইন ও ট্রাম্পের দ্বারা ধর্ষিত হওয়া এক মেয়েকে জীবন নাশ ও পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়ার ঘটনাও রেকর্ড হয়েছে একটি কোর্টের নথিতে। এপস্টেইন ফাইলে এফবিআইয়ের একটি নথিতে দেখা যায় এক নারীর অভিযোগের বিবরণ, যিনি দাবি করেছেন যে তিনি ১৯৮৪ সালে ১৩ বছর বয়সে গর্ভবতী অবস্থায় তার চাচা এবং জেফ্রি এপস্টেইনের দ্বারা যৌন পাচারের শিকার হয়েছিলেন। ১৩ বছর বয়সে গর্ভবতী অবস্থায় তাকে জোর করে অন্যদের সাথে যৌনকর্ম করতে বাধ্য করা হয়। সেই নারী এরই মাঝে একটি মেয়েকে জন্ম দিয়েছিল, কিন্তু চাচা সেই কন্যাটিকে হত্যা করে একটি লেকে ফেলে দেয়। আর তখন সেখানে ডোনাল্ড ট্রাম্প এসবের সাক্ষী ছিল। ট্রাম্পের নামে জেফ্রি থেকে মেয়ে ক্রয় করার অভিযোগও এসেছে, যা সত্য হওয়ার সম্ভাবনা কোনো অংশেই কম নয়, কারণ ছবিতে ট্রাম্পেরই খুব পরিচিত একজন উপস্থিত। এছাড়া ট্রাম্পের নামে ডজন খানেক নারীর যৌন হয়রানির অভিযোগ তো রয়েছেই। কয়েকটি নথিতে দেখা যায় ট্রাম্প ও এপস্টেইন মিলে ১৩ বছর বয়সী এক মেয়েকে নির্যাতন করে। আরেক জায়গায় দেখা যায় ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক রবিন নেন্স এক মেয়েকে গলা টিপে হত্যা করে। প্রিন্স অ্যান্ড্রুও কোনো এক যৌন দাসী হিসেবে বিক্রয় করা মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পাওয়া যায়। অবৈধ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়া আরব গাদ্দারদের কিছু কুকীর্তি সম্পর্কেও জানা যায় এপস্টেইন ফাইল থেকে। নথিতে অভিযোগ অনুযায়ী এক শেখ ট্রাম্পকে কুমারী মেয়ে উপহার দিতে চেয়েছিল। ১১ সেপ্টেম্বর ২০০১-এর পর ট্রাম্প, এপস্টেইন, ঘিসলেন এবং আরও কয়েকজন পাম বিচে যাচ্ছিল। বিবরণে দেখা যায় ট্রাম্প সদ্য একটি দেশ সফর করে এসেছেন, সম্ভবত ইসরায়েল, যেখানে শেখরা আছে, এবং সেই শেখ নাকি তাকে কুমারী মেয়ে দিয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েলে তো শেখ নেই, কিন্তু দুবাইয়ে তো আছে। মজার ব্যাপার হলো, দুবাইয়ের সাথে ট্রাম্পের ব্যবসায়িক সম্পর্ক শুরু হয় ২০০৫ সালে দুবাইয়ের রাজ পরিবারের সমর্থিত একটি চুক্তির মাধ্যমে। এসব বিষয়ে আমাদের সো কল্ড নারীবাদীদের অবদান কী ছিল? চলুন কয়েকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যার শুরুটা হতে পারে আরব নারীবাদী ও মানবাধিকার কর্মীকে দিয়ে। আরব আমিরাতের একজন উচ্চ পদস্থ মানবাধিকার কর্মকর্তা হিন্দ আল ওয়াইস এপস্টেইনকে নিজের বোন সহ অন্য মেয়ে জোগাড় করে দিত।
অপরদিকে অন্যান্য দেশে যে নারীবাদীরা কথায় কথায় কাপড় খুলে রাস্তায় প্রোটেস্ট করার জন্য নেমে যায়, তাদেরকে কি দেখেছেন এই ইস্যুতে ভিকটিমদের ন্যায় বিচারের জন্য কাপড় খুলতে? না, অবশ্যই দেখবেন না। কারণ তাদের নারীবাদ নারীর অ্যাকচুয়াল নিড ফিল আপ করা ও সাহায্যের জন্য হাত বাড়ানোদের হেল্প করা নিয়ে কাজ করে না। তারা শুধু নারীবাদ নাম দিয়ে পশ্চিমা আইডিওলজি সমাজে পুশ করার কাজ করে থাকে। সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করা অতি ডিস্টার্বিং বিষয়টি হলো ক্যালেন্ডার গার্লস নামে পার্টি, যেখানে বলা হচ্ছে জেফ্রি শিশুদের নিয়ে আসতো এবং ট্রাম্প তাদের নিলামে তুলত। সে তার আঙুল ঢুকিয়ে শিশুদের যোনিপথ মাপত এবং তার ভিত্তিতে রেটিং দেয়া হতো, যেখানে আবার উপস্থিত থাকতো অনেক বড় বড় মুখ, যাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দাতা, রাষ্ট্রনায়ক বা মানবতার কাণ্ডারি হিসেবে দেখে অভ্যস্ত। তাদের আসল চেহারাটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এর থেকে বড় উপহাস আর কি আছে যে এরাই আমাদেরকে নীতি নৈতিকতা শেখায়। এরা শিশুদের অধিকার নিয়ে ভাষণ দেয় আর পর্দার আড়ালে সেই শিশুদেরই তাদের ঘৃণ্য লালসার শিকার বানায়। বহু আগের একটি ভিডিওতে দেখা যায় এক ইহুদি নারীকে প্রশ্ন করা হয়, আপনারা কি শয়তানের উপাসনা করতেন? তিনি জানান তারা করতেন, এমনকি তারা ক্ষমতার জন্য শয়তানের সামনে শিশু বলিদানও দিত। অনেকটা একই রকম চিত্র এপস্টেইন ফাইলেও উঠে আসে। এপস্টেইনের এক ভিকটিম এফবিআইকে দেওয়া জবানবন্দিতে জানায় জেফ্রি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম জে ক্লিন্টন এবং নিজ পরিবারের দাদা দ্বারা 5 বছর বয়স থেকে 22 বছর বয়স পর্যন্ত পায়ুপথে ধর্ষিত হওয়ার কথা। এছাড়াও খুবই আশ্চর্যজনক এক তথ্য পাওয়া যায়। তিনি বলেন তিনি দেখেছেন কুমারীদেরকে ধর্ষণ হতে, যেখানে এক ধরনের বলিদানের রিচুয়াল পালিত হচ্ছিল। সেখানে শিশুদের অঙ্গচ্ছেদ করা হচ্ছিল এবং খুবই জঘন্য রীতি পালন করছিল, যা বর্ণনাযোগ্য নয়। একটি ফাইলে বাল দেবতার নামে অ্যাকাউন্ট থাকার গুঞ্জনও উঠেছে, যদিও বলা হচ্ছে তা স্ক্যানিং মিস্টেক। এটা হলো সেই স্যাটানিক দেবতা যার নাম কুরআনেও এসেছে। এছাড়া এপস্টেইন আইল্যান্ডে একটি স্থাপনাকে মন্দির বলে অনেক কনস্পিরেসি থিওরিস্ট মত দিচ্ছেন, যদিও এসবের সলিড এভিডেন্স উপস্থিত নেই। কিন্তু রবার্ট ডেভিড স্টিল নামের এক সিআইএ অফিসার অনেক আগেই বিশ্বকে পেডোফাইল ও শিশু অপহরণ করা চক্রের বিষয়ে সতর্ক করেছিলেন, যাদের অনেকেই স্যাটানিক রিচুয়ালের সাথে জড়িত। এই স্যাটানিক রিচুয়ালের সাথে জড়িত থেকেই হয়তো এত সব অপরাধে লিপ্ত হওয়ার নৈতিক অবস্থান তৈরি করতে পেরেছিল জেফ্রি ও তার নেটওয়ার্ক। এক মেইলে দেখা যায় কে যেন জেফ্রিকে বলছে টর্চারের ভিডিওটি তার পছন্দ হয়েছে। এপস্টেইনের সাথে যারা জড়িত ছিল এসবে তাদের হিংস্রতা ও বিকৃতকামিতা কোন পর্যায়ের ছিল তা বর্ণনা করার যোগ্য নয়। এসব ছিল অমানবিক নির্যাতন, যেখানে কন্যাকে পিতা নিজের হাতে তুলে দিত পশুর হাতে নির্যাতিত হওয়ার জন্য। ভাই নিজের বোনকে পাঠাতো পশুরা যেন তাকে ভোগ করতে পারে। অপর এক নথিতে দেখা যায় কেউ একজন বাচ্চার বডি দেখতে চাচ্ছে। আরেক নথিতে ইলুমিনাতি পরিবার এবং তাদের সহযোগীদের নিয়ে একটি মেইলও নজরে পড়ে। এই নথিগুলোতে কিছু কোড ওয়ার্ড ব্যবহার করা হতো, যেমন ক্রিম চিজ, বেবি, পিৎজা। এগুলো দিয়ে এপস্টেইন ফাইলে খুঁজলে অসংখ্য অগণিত মেইল পাওয়া যায়, যার অধিকাংশের ক্ষেত্রে এটাই স্পষ্ট যে প্রসঙ্গ হলো মেনু বা খাবার অর্ডার, কিন্তু বাকিগুলোর বিষয়ে ধারণা করা হয় যৌনতা বিষয়ক, নারী পাচার বিষয়ক কোডও হতে পারে এসব। কিন্তু অনেকে এসবকে ক্যানিবালিজমের সঙ্গেও সংযুক্ত করছে। যৌনতা ছাড়াও আরও বিকৃত কিছু আচরণের কথাও উঠে এসেছে নথিগুলোতে, যার দরুন ক্যানিবালিজমের মতো ঘৃণ্য বিষয়ও ধারণায় আসছে। কোনো নথিতে ভুক্তভোগীদেরকে ইনকিউবেটরের মতো সন্তান জন্ম দেওয়ার মেশিন হিসেবে ব্যবহার করার কথা উঠে আসে। আরেক নথিতে এক নারী এপস্টেইনের বীর্য সংগ্রহ করে নিজের গর্ভে ধারণ করে কন্যা সন্তানের জন্ম দেয়। সে জেফ্রিকে বোঝায় প্রতি 8 বছরে কন্যা সন্তান জন্ম দিলে তার সব সময় অল্প বয়সী মেয়েদের সরবরাহ বজায় থাকবে। এরপর জেফ্রি তাকে পুরস্কৃতও করে। আরেক নথিতে দেখা যায় ক্রিম চিজ ও বাচ্চাদেরকে একই লেভেলের বলা হচ্ছে। এসব নথিতে উঠে আসা এমন সন্তান উৎপাদন ও এসব কনটেক্সটহীন কথাবার্তার পিছনে উদ্দেশ্য কী তা আমাদের নিকট সুস্পষ্ট নয়, কিন্তু এসবের পিছনে যে ভালো কোনো উদ্দেশ্য ছিল না তা ঠিকই অনুমান করা যায়। বহু নথি থেকে মানুষজন নরভক্ষণের মতো ঘৃণ্য অপরাধের ধারণাও পাচ্ছেন, কিন্তু প্রশাসন ও অনেকের দাবি সেগুলোর বেশিরভাগেরই ভিন্ন উদ্দেশ্য। ডার্ক হিউমার, স্বাভাবিক খাবারগুলোরই বিশেষ আইটেম।
কিন্তু স্যাটানিক মতাদর্শের সঙ্গে এত মিল থাকা, এত জঘন্য ও উদ্ভট কার্যকলাপের পর কোনো স্যাটানিক ধর্ম বা গোষ্ঠীর সাথে তাদের সম্পৃক্ততার ধারণাকে এমনিতেই উড়িয়ে দেওয়া যায় না। যৌনতার চরম স্বাধীনতায় বিশ্বাসী এই এপস্টেইনের বিরুদ্ধে প্রথম অভিযোগ সামনে আসে 2005 সালে। আন্ডার এজ এক মেয়েকে ধর্ষণের অভিযোগ। লোকাল থানায় দায়ের করা এই মামলার তদন্তের সুই গিয়ে গাঁথে এপস্টেইনের করা আরও 14টি ধর্ষণের অপরাধের তালিকায়, যাদের প্রায় সকলেই 13 থেকে 16 বছরের মেয়ে। জেফরি তার পাম বিচের প্রাসাদে ডেকে আনত মেসেজ দেওয়ার জন্য। তাদেরকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার পর ধর্ষিতাদেরকেই ভয় বা লোভ দেখিয়ে তাদের মাধ্যমে নতুন টোপ ফেলে আরও কিশোরী নারী শিকার করত সে। 2006-এ পাম বিচ পুলিশ এপস্টেইনকে গ্রেপ্তার করলে শুধুমাত্র $3000 বন্ডে ছাড়া পেয়ে যায় সে। লোকাল পুলিশ 1 বছর পরে FBI এর কাছে মামলাটি পাঠিয়ে দেয়, যখন তারা সন্দেহ করা শুরু করে যে পাম বিচ স্টেট অ্যাটর্নির অফিস তাদের তদন্তকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। 2006 সালে FBI তদন্ত শুরু করে। এবার তার নামে পতিতাবৃত্তি, শিশু পাচার ও পূর্বের ন্যায় শিশু যৌন নির্যাতনের রিপোর্ট প্রকাশিত হয়। কিন্তু 2007 সালে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মায়ামির শীর্ষ ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার অ্যাকোস্টা এই কোটিপতির উকিলদের সাথে একটি গোপন চুক্তিতে সই করেন, এমন একটি চুক্তি যা নিশ্চিত করেছিল যে এপস্টেইন কখনো জেলে যাবে না। চুক্তিতে এপস্টেইন এবং তার 4 সহযোগী সকল ফেডারেল অপরাধমূলক অভিযোগ থেকে অব্যাহতি পাবে। আরও অস্বাভাবিক বিষয় ছিল, চুক্তিতে সেই সব সম্ভাব্য সহ ষড়যন্ত্রকারীদের জন্য অব্যাহতি দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত ছিল যারা তার সাথে অপরাধে জড়িত ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে এই সহযোগীদের কারো নাম পরিচয়ই চুক্তিতে শনাক্ত করা হয়নি। কে ছিল তারা? কেনই বা নাম পরিচয় গোপন রেখেই তাদেরকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল? অনেক প্রশ্ন আছে। এই চুক্তিটি ছিল নন প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট, যেন ভবিষ্যতে এই কেস আর না ওপেন করা হয়। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রম সচিব অ্যাকোস্টা চুক্তিটি গোপন রাখতে সম্মত হন, যেন কেউ, এমনকি ভিকটিমরাও এই চুক্তি সম্পর্কে জানতে না পারে। যদিও সেই দেশের আইন অনুসারে এই ধরনের চুক্তিগুলো সম্পর্কে ভিকটিমদেরকে অবগত রাখা বাধ্যতামূলক। কিন্তু ক্ষমতায় থাকা সভ্যতার সুপ্রিম অথরিটিদেরকে কি আর আইন বেঁধে রাখতে পারে? 2008 সালে চুক্তি মোতাবেক এপস্টেইন 2টি অভিযোগ অস্বীকার করে নেয় কোর্টে। তারপর তার শাস্তি হয় 13 মাসের, শুধুমাত্র 13 মাসের, যার মাঝে সে আবার সপ্তাহে 6 দিন 12 ঘন্টা করে নিজের কর্মস্থলে যাওয়ার অনুমতি পেত। ভাবা যায়, আমরা ন্যায়ের মানদণ্ড কাদেরকে বানিয়েছি, কাদের থেকে আইন এনে নিজের জনগণের উপর প্রয়োগ করছি। সেই মানদণ্ডের যদি এই অবস্থা হয়, তাহলে সেই মানদণ্ডের ভিত্তিতে অন্যদেরকে ক্রিটিসিজম করা কতটা যৌক্তিক হতে পারে? দিন শেষে আইন, সংস্কৃতি, মানবতা, নৈতিকতা শেখার জন্য আমরা পাশ্চাত্যের সাম্রাজ্যকে স্রষ্টার আসনে নিয়ে গিয়ে বসিয়েছি। যাই হোক, পরবর্তীতেও একই রকম বহু অভিযোগ এবং মামলায় জেফরি কোনো না কোনোভাবে সেটেলমেন্ট করে ফেলেছিল ক্ষমতার বদৌলতে। এই বিষয়টি মেনে নিতে পারেনি অনেকেই। তেমনই একজন ছিলেন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলি কে ব্রাউন। 2009-এর পর তিনি পুনরায় তদন্ত শুরু করেন এপস্টেইনের উপর। একে একে 80 জন ভিকটিমের চিহ্নিতকরণ, অনেকের সাক্ষাৎকার সহ বিস্তারিত তথ্য প্রমাণ উপস্থাপন করে পারভার্সন অফ জাস্টিস নামে একটি রিপোর্ট তৈরি করে জুলি, যার কারণে জনসাধারণের টনক নড়ে ওঠে। এবার শুরু হয় বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ। জেফরিকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এবার কিছু একটা হতে পারত বলে বিশ্বাস করেছিল মানুষ। কিন্তু তার আগেই 2019 সালে জেলে আত্মহত্যা করে মারা যায় একাই প্রায় 1000 নারী ও শিশুকে ধর্ষণ করা কুখ্যাত এপস্টেইন। তার মৃত্যু এক নতুন রহস্যের জন্ম দেয়, কারণ সেদিন সে একা ছিল এবং নিয়ম অনুসারে তার সেলের ঠিকমতো কোনো চেকিংও হয়নি। মনোবিজ্ঞানী তার আত্মহত্যার ঝুঁকি নেই জানিয়েছিলেন, কিন্তু তারপরও তার আত্মহত্যা করার চেষ্টা করা এবং এরপরও তাকে সেলে একা রাখা, তার সেলমেটের উপর তাকে হত্যার চেষ্টা করার এপস্টেইনের অভিযোগ, তার সেলের সিসিটিভি ফুটেজ কাজ না করা, সিসিটিভি ফুটেজের 1 মিনিট কেটে ফেলা ইত্যাদি বিষয় মানুষকে ভাবিয়ে তোলে। এমনকি তার ময়না তদন্তের রিপোর্টে আসে, আত্মহত্যা করার ফলে যেমন আঘাত থাকার কথা, সেরকম আঘাত থাকলেও কিছু অন্য আঘাতেরও উপস্থিতি রয়েছে যা আত্মহত্যা করলে স্বাভাবিক পরিস্থিতিতে থাকার কথা না। তাই প্রশ্ন আসাটাই স্বাভাবিক,
আসলেই কি এটা আত্মহত্যা ছিল নাকি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? এর উত্তর এখনও সকলের অজানা। অনেক প্রশ্নের উত্তরই এপস্টেইন নিজের সঙ্গে করে নিয়ে চলে গেছে। এপস্টেইন ফাইলের বীভৎসতা পশ্চিমা মানবাধিকার ও নারী অধিকারের মুখোশ খুলে দিয়েছে। এই ফাইলে যেসব বর্বরতা উঠে এসেছে তা আসলে স্পষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। খুব স্বল্প সংখ্যক বিষয় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আসলে এর ব্যাপকতা আরও বিশাল। মেয়ে শিশুদের সাথে নির্মম যৌন নিপীড়ন থেকে শুরু করে তাদের সাথে চরম ব্রুটালিটি সবই উঠে এসেছে এই অ্যাপস্টেইন ফাইলে। আপনার আমার স্বপ্নের অনেক মানুষ এই বর্বরতার সাথে যুক্ত। এরাই কিন্তু মুসলিম বিশ্বের উপর তাদের নির্ধারিত মানবাধিকার ও নারী অধিকার চাপিয়ে দেয়, হুমকি দেয়, অবরোধ আরোপ করে। কিন্তু দিন শেষে তাদের উদ্দেশ্য নারীদের পণ্য বানানো, ভোগ করা। এসব অধিকারের গল্প না ফাদলে তো আমেরিকান সৈন্যরা তাদের নারী সহকর্মীদের গড়ে 3 জন করে ভোগ করতে পারবে না। কর্মক্ষেত্র, রাজনীতি, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি সব জায়গার চিত্র একই। আমাদের ভাবা উচিত আমরা কাদের থেকে নারী অধিকার আর মানবাধিকারের শিক্ষা নিয়ে নিজের ফিতরাত ও আইডেন্টিটির বিরুদ্ধে দাঁড়াতে চাই। মানবাধিকার আর নারী অধিকারের নামে তারা যেই কাঠামোর দিকে আমাদেরকে ঠেলে দিতে চায়, সেখানে যৌন নিপীড়ন এবং পণ্যায়ন আবশ্যকীয় বাস্তবতা ও অনিবার্য ফলাফল। পশ্চিমের কোনো দেশ এই বাস্তবতার নির্মমতা থেকে মুক্ত না, কিন্তু আমাদের সামনে কেবল সেগুলো আড়াল করে রাখার চেষ্টা করা হয়। কেবল চোখ ধাঁধানো কৃত্রিম দৃশ্য বারবার আমাদের সামনে প্রচারিত করা হয়, কিন্তু প্রলেপ দেয়া হয় চেপে থাকা আড়ালের হাজারো কান্নার আহাজারিকে।